যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন, সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না, প্লাস আমাদের মানে যে প্রেস উইং, সেই প্রেস উইং জানাচ্ছেন যে না ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায়, পরে আবার বলা হচ্ছে যে না এটা একটু ভুল হয়েছে। স্যার পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না, এটা কেন এরকম হচ্ছে? মানে আমি কেন এরকম বলতেছি, প্রফেসর আসিফ নজরুল, আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধান ছিলেন না, তিনি যখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন, এর থেকে বেশি মনোযোগ, এর থেকে বেশি সম্মান তিনি পেতেন। আমি দেখে জেনে বলতেছি, হঠাৎ আমাদের কি হলো? আমি স্যারকে যতটুকু চিনি, ওনার যে সোশ্যাল বিজনেস সামিটটা আছে ওখানে আপনার কয়েকবার আমি স্যারের সফর সঙ্গে ছিলাম। স্যার কিন্তু এয়ারপোর্টে প্রোটোকল পছন্দ করে না। আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই, স্যার চান না একজন উপদেষ্টা যেন যান। উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টা যেন থাকে। তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো, স্যারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না, এটা আমি বিশ্বাস করি না। আর এখানে একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেশ মন্ত্রণালয় আছে, আমাদের প্রেস আছে, ওনারা ব্রিফ করবেন, আপনি জানতে পারবেন। আচ্ছা, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা, তার কথা আছে, কিন্তু তার আগেও আমরা চেথাম হাউসে যে ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না, এটা তিনি জোর দিয়ে বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে তার ক্যাবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না। এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে। তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের, মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো, তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি, আমার পরিবার চলে গেছে, এবং যারা এগুলো বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না যদি বাড়িটা কোথায় কিনেছে, অ্যাড্রেসটা কোথায়, ওই বাসাটার ছবিটা কোথায়? আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে, আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে, ফ্ল্যাট হোক জমি হোক, আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য, এটা পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব। সম্ভব কিনা বলেন? রাইট, সম্ভব, একদমই সম্ভব। যারা লুকানো সম্ভব না স্যার, আমেরিকা প্রপার্টি করে লুকানো সম্ভব না। জি জি, যারা এই মিথ্যা, যারা খালেদ একটা মিনিট, যারা এই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যাচারে বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে। কোনো প্রপার্টি নাই আমেরিকাতে, আমার পরিবারের কারণে কোনো প্রপার্টি নাই, আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, কিছু নাই। কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে, ঠিক আছে, সেই স্কুলে যারা সহপাঠী আছে, টিচার আছে, তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় 6 বছর যাবত ইকোনমিক্স হিসেবে কাজ করে, উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান। এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে, কাউকে না কাউকে বলতে, কারো কাছ থেকে যদি না শুনে, কেউই বললো না, আমার ওয়াইফের কলিগ, আমার বাচ্চার স্কুলের টিচার, আমার কলিগ, আমার প্রতিবেশী, কারো কোনো সূত্র উল্লেখ না করে, বাসার অ্যাড্রেস না দিয়ে, দলিল না দিয়ে, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন? বাংলাদেশে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, আমেরিকাতে যত অনুসন্ধানী সাংবাদিক আছে, সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই মিথ্যাবাদী এর পরিচয়, এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন। যেহেতু প্রসঙ্গটা উঠলো, অনেকে বলছে যে আপনি সবার আগে বোধহয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত। আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলো একটু বলে ফেলা। আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি, আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে যে 11 বার তিনি বিদেশে গিয়েছেন। আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব ঘনিষ্ঠ, সেহেতু আপনিও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যে যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গে নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষেপে বিষয় একটু বলে দিতেন। হ্যাঁ জি, না আমি আরো বলবো আপনাকে। আমাদের সবার সম্পত্তির হিসাব ক্যাবিনেট ডিভিশনে দেওয়া আছে। আমি মনে করি তাদের অবিলম্বে প্রকাশ করা উচিত। আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা। সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব। আমি যখন জেনেভাতে আইএলওর কনফারেন্সে গিয়েছিলাম, যেখানে স্থানীয় আওয়ামী লীগরা আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল, সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই, আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন, উনি নিয়েছিলেন। আমি আমার পিএস, আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই, ঠিক আছে। আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ 2 জন লোক গিয়েছিল আমার সাথে, এক্সট্রা 2 জন লোক একটা সফরই। সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে। আমি যে সফরগুলোতে গিয়েছিলাম, একটা হচ্ছে আইএলওতে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য, আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য। এটা আমার ম্যান্ডেটরি। আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আলোচনা করার জন্য, আর একটা গিয়েছিলাম তাদের কনফারেন্সে, তাদের অতিথি হয়ে, যেখানে 2 জন সৌদি মন্ত্রী সহ আমাকে স্টেজে তারা অনেক সম্মান করিয়ে করেছে। এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গত, সৌদি আরবে 2 বার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম
শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে, যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই। আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে, সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন, সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন, মালয়েশিয়াতে দুজন, সর্বোচ্চ দুজন, এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফরসঙ্গী ছিল না। তার মানে আপনি আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন। আপনি যদি অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে ক্যাবিনেটে দেওয়া আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময়, রাইট? অবশ্যই। আরেকটা কথা বলি, আরেকটা কথা আমি বলতাম, এখন চট করে মনে করতে পারছি, সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না। আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই। আমার ব্যক্তিগত, আমার এবং আমার পরিবার, আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল, যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত, যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি। ইবনে সিনাতে দেখিয়েছি, সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি। কোনোদিন বাইরে যাওয়া তো দূরের কথা, বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই। ওকে প্রফেসর নজরুল, আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না, এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে, কি আছে সেগুলি জানতে চায় না, তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয়। স্যার, আপনি এটা দেখছেন কিনা যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে? টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। না, আমি আপনাকে বলি, স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি, কোন কোন ভোটারের ক্ষেত্রে এটা সত্যি, কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না। যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার 2018 সনে কিনেই ভোট করতে পারতো, এই রাতের ভোট তো করতে হতো না। যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো 2014 আর 2024 এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না, কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে। স্যার একটু সীমিত ক্ষেত্রে বলেছে, সীমিত ক্ষেত্রে কোনো কোনো ভোটারকে হয়তো করা যায়, ভোট ব্যাংক আছে আমাদের এখানে, আপনি জানেন তো সত্যি, সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে, এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে। আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত, কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে, সেটা আমরা চেয়েছিলাম, অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিলও করা হবে, কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই, জনসমক্ষেও আসে না। এটার কারণ কি? অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক, কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু। আমি স্যার আপনাকে বলতে পারলাম না, কিন্তু অনেকে এটাও বলে। যাই হোক খালেদ, আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল, আমি আইএসআই এজেন্ট? প্রচন্ড ভাবে শুনেছেন না? আমি রাজাকার, ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে, অনেকবার তো শুনেছেন অনেক কিছু। হ্যাঁ, তো এখন বললাম যে এটা তো আপনার কিছু মানুষ এত সরল প্রকৃতি, তাদের কোনো একটা মানুষ অনেক কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে, আমাদের বৈশিষ্ট্য। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর, তারা এইসব প্রচারণা কান দেয় না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের, আমাদের এই সরকার দায়িত্বে আসার পর, আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে, যে লস্করে তৈয়বার জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার, জঘন্য অপপ্রচার করা হয়েছে। তো এটা আপনার এতই হাস্যকর। এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি, ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন না কেন? খালেদ, আমাকে একটা সেকেন্ড বলতে দিন। দেখেন, আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, আপনি মাঝে মাঝে কিছু ভিখারিকে দেখেন না, ময়লা হাতে নিয়ে হাঁটে, থুতু মারে লোককে, ময়লা ছুঁড়ে মারে, আপনি কি তাকে কনফ্রন্ট করতে যান নাকি আপনি একটু মানে একটু দূরে দূরে সরে থাকেন? তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই ধরনের আবর্জনা ছুঁড়ে মারা, যে নোংরা যা থাকা, যে আপনার যে রাস্তার মধ্যে, মানে আমি, আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে, ভক্ত আছে, বা আমাকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে হয়তো 10% মানুষ যারা খুবই সরল মনা, খুব গভীরভাবে চিন্তা করেন না, তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে, কিন্তু 90% মানুষের মনে এগুলি হাস্যরস ছাড়া কিছু উদ্রেক করে না। আর ভারতের সাথে চুক্তি, আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত। এখন ধরেন চুক্তিগুলো তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, ঠিক না? এখন আপনি আপনার প্রোগ্রামে একটু পররাষ্ট্রমন্ত্রীকে বা এই দায়িত্বে যারা আছে তাদেরকে এনে জিজ্ঞেস করলে ভালো হয়। কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি, আমরা যখন কোনো মিটিং এ বসি, খালেদ, আপনি যখন ডয়েচে ওয়েলেতে কাজ করতেন, আপনি যখন মিটিং এ বসতেন, আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচে ওয়েলের মতামত হতো? হতো না, ঠিক না? এখন আমার মতামত আমি দিব, একজনের মতামত আরেকজন দিবে, অনেক সময় হতো না। তো আমি আপনাকে একটা জিনিস একটু ব্যাখ্যা করে বলি। ধরেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, আমাদের 2-1 শিক্ষক ছিলেন ফাঁকিবাজ, ক্লাস নিতেন না। 2-1 শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সোচ্চার ছিলাম, কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না। কেউ কেউ বলতো থাক, এত করা হওয়ার কি দরকার, থাক, আমাদের ডিপার্টমেন্টে বদনাম হয়ে থাক, এরকম করে কোনো ব্যবস্থাই নেওয়া হতো না। কিন্তু আমি তো বলে যেতাম, এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র বলে নাই স্যার, ওই যে রাজনীতিতে দোষারোপ আমার উপর আসবে কেন? আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ন মিনিস্ট্রিকে জিজ্ঞেস করেন। আপনাকে কোনো, তবে আমার যেটুকু ধারণা, আমি যেটুকু বিশ্বাস করি, এগুলি প্রকাশ করা না, এগুলি এই চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় নাই।
আপনাকে শুধু একটা জিনিস বলি, আমরা এই সরকারে আমরা দায়িত্ব গ্রহণ করার পর একটা কাজ করেছি যেটা ভারত কখনোই চায় নাই, সেটা হচ্ছে আমাদের ইউএনইসি যে কনভেনশন আছে, ওয়াটার কনভেনশন, যেটা আমাদের আন্তর্জাতিক নদীর প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে, সেটা আমরা র্যাটিফাই করেছি, এক্সিড করেছি, অনুসমর্থন করেছি। এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন। স্যার, আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয়, যদিও এটার কথা আপনি আগে বলছেন, কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই। মানে হাসিনা সরকার এটা আপনাকে ইউনূস সরকারের কি তফাৎ ভারতের ইয়াতে? এটা আমি একটু আপনাকে বলি, এটা তো আমার ক্ষেত্রে কথা, স্যারের ক্ষেত্রে স্যার অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে, আমি তো অত বড় প্রেক্ষিত থেকে দেখতে পারি না, ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে, ভূমিকার ব্যাপারে। যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনোভাবেই আমি ইনভলভ না। বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে, আমাদের ওই যে আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে, দেখে আমাদের স্যার দেখে। আপনার মনে হয় কি আপনি খালি ধরেন ডয়েটসে ওয়েলেতে একটা জিনিস প্রচার হলো কেন, তখন আপনি যদি কেউ জিজ্ঞেস করতো আপনার কাছে মনে হতো ডয়েটসে ওয়েলের জার্মান ভার্সনে কি প্রচার হচ্ছে আমি কি জানি, তো আমার কাছে এরকম অবস্থা। আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন, এবং আমার ধারণা ওনাদের আরো অনেক অনেক বড় প্রেক্ষিত থেকে দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবেন। এখন আপনি বলেন, ধরেন আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতের ব্যাপারটা, এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে। এখন আপনি আমাকে বলেন সিপিডির মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয়দা পরিচালনা করে, সিপিডির মতো প্রতিষ্ঠান যদি 5 লক্ষ বলে, আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লক্ষ অনেক লোক কাজ করে। এখন ওইখানে করতে গিয়ে হ্যাঁ হতে পারে যে 26 লক্ষের মধ্যে এক্সাজারেশন আছে, কিন্তু বিপুল সংখ্যক তো ছিল। এখন বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করতো তারা 5 অগাস্ট থেকে 8 অগাস্টের মধ্যে চলে যায় নাই, এটা আপনাদেরকে কে বললো? ওই সিচুয়েশন দেখে যদি আওয়ামী লীগের, একটা সেকেন্ড ভাই, আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে, ভারতীয় লোক চলে যাওয়ার কথা না। সেটা তো আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে, অথরিটি আছে, তাদেরকে আমি তাগিদও দিয়েছি, বিজাকে বলেছি। আমার মনে হয় যে এই ব্যাপারটা আপনি আসলে বলেছেন, পরিষ্কার করেছেন, এবং চলে যেতে পারে সেই সংখ্যা। তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে, এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন, এবং জনাব তৌহিদ হোসেন যিনি আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কাছাকাছি একটি কথা বলেছিলেন, এবং সেইটার ব্যাখ্যা নানা রকম হতে পারে। যেহেতু তারা কি বলে নিবন্ধিত উপায়ে কাজ করতেন না, তাদের আসলে চলে যাওয়াটা অনেক বেশি সহজ, মানে ফ্লাইট ধরে, বাস ধরে, ট্রেন ধরে চলে গেলেই হলো। ধরেন আমাদের এখানে যারা ভারতীয়রা কাজ করতো, এটা আমরা ইনভেস্টিগেট করে জেনেছি, ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না। এটা কিভাবে সম্ভব হয়েছিল? এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল, যখন একটা কোম্পানি কাজ পেত, ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল, ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাবে, প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না। এটা আপনার খবর নিয়ে দেখেন, এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন, ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না। এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক, 5 অগাস্ট থেকে 8 অগাস্টের সিচুয়েশন দেখে, যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10-20 হাজার লোক পালিয়ে গেছে, তো তারা ওখানে বসে থাকবে? ওকে, ঠিক আছে। এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন, তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার একটা ছবি পাবো। কিন্তু প্রফেসর আসিফ নজরুল, আমি আপনার কাছ থেকে, যেহেতু সাংবাদিকতার 2-1টা পাঠও আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয়, সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে, বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই। মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি, ডিজিএফআই, এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আছে, এখনো সেনা প্রধানের কাছে তো না। মানে ডিজিএফআই তো না, সরকার প্রধানকে রিপোর্ট করে, ডিজিএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে, সেনা প্রধানের কাছে রিপোর্ট করে না। রাইট। এখন আপনি ধরেন, আমি আপনাকে একটু বলি, আপনি যেহেতু বলেছেন শুনে, আমাদের যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, প্রস্তাবগুলো আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি। যে মিনিস্ট্রির কাজ সেই মিনিস্ট্রিকে দেওয়া হয়ে গেছে। আমার মিনিস্ট্রিতে যে কাজ আসছে, যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয়, সেটাও কয়েকটা কাজ আমরা করে দিই। সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা, যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা, সেটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন, প্রফেসর আসিফ নজরুল, কোনোভাবে কি সরকার প্রধানকে না জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বিদেশে যাওয়া সম্ভব? সম্ভব, সরকার প্রধান না জানিয়ে নরমাল, হ্যাঁ সম্ভব। আমি আপনাকে বলি, নরমাল একটা সরকার ব্যবস্থায় অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড, অনেক কোঅর্ডিনেশন, অনেক প্রেডিক্টেবল ডিফাইন্ড রোল থাকে। আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক, অস্বাভাবিক না। আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটার ছায়া দেখবেন। আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল, সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো। সর্ব ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেল, মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেত। খেয়াল করে দেখেন, এটা একটা নর্মাল পিরিয়ড না, এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয়,
যেটা খুব ব্যাকরণ মতো হয় না। এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি অন্যরকম। কিন্তু প্রফেসর আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে 3 সদস্যের একটা তদন্ত কমিটি, খুবই উচ্চ পর্যায়ের একটা কমিটি না, একটা কমিশন গঠন করা হয়েছে, কিভাবে উনি চলে গেলেন। এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই, কারোই কোনো কিছু জানা নাই, অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন। হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই? উনার পুরো আমলনামা সেই স্ক্রিনে থাকে, এটা সম্ভব। আপনি খালেদ, আপনি এবং এই সরকারি বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী। ইন এ সেন্স, আপনাদের মনে প্রশ্ন আসলে আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু ধরেন আপনি যখন একটা সরকার কাঠামো থাকবেন, আপনি প্রশ্ন আসলেও সেটা আমার মনে হয় জায়গাতে আমার মনে হয় এটা পরিষ্কার। আপনি যেহেতু তাহলে আমি আপনার বিষয়ে প্রশ্নটা একটু করি। প্রফেসর আসিফ নজরুল, ইশরাক হোসেন মেয়র পদে নিয়োগ পাবেন কি পাবেন না সেটা নিয়ে একটা জটিলতার পর্যায়ে আমাদেরকে স্থানীয় সরকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি আমাদেরকে জানালেন যে এটা আমরা আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়েছি, আইন উপদেষ্টা বাইরে আছে, সেই জন্য আমরা কিছু জানাতে পারছি না বা সেটা হচ্ছে না। এই করতে করতে তারিখ পেরিয়ে গেল, এক ধরনের জটিলতা তৈরি হলো। কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইশরাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না, এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময়, মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না, এবং পুরো প্লটটা আপনার করা, এবং আপনি বিদেশে চলে যাবেন যাতে আপনি জবাবটা না দিতে হয়। প্লটটাকে আমি বিএনপির বিপক্ষে করেছিলাম। জি, আপনি বিএনপির বিপক্ষে করেন। বিএনপির বিপক্ষে। ও গুড গুড, আমি তো সারাক্ষণ শুনি আমি বিএনপির পক্ষে কাজ করি। এইটা বিপক্ষে করেছেন কেন জানি। আচ্ছা শুনেন, আমি আপনাদের ভেরি ক্লিয়ারলি বলি, আমার কনসিয়েন্সের কাছে আমি 100% ক্লিয়ার। ইশরাকের যে জাজমেন্টটা ছিল বিচারিক আদালতে, সেটা ত্রুটিপূর্ণ ছিল। আমাদের হাইকোর্টের জাজমেন্ট আছে, ইলেকশন পিটিশন হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটারে পিটিশন চেঞ্জ করা যায় না। এই যে রায়টা, এই রায়টা রিপোর্টেড না, সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না। রিপোর্টেড কেস সবার নজরে পড়ে। এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে, রায়টা ত্রুটিপূর্ণ ছিল, কারণ ইশরাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন। এখন প্লেন চেঞ্জ করে প্রথমে নির্বাচন বাতিল চেয়েছেন, পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন। এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে, তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা। নির্বাচন কমিশন এটা আমার উপর ঠেলে দিয়েছে। মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না, এটা শিল্ড হিসাবে আমি কাজ করবো? এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল, এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে। তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে। আমি কোনো রিপ্লাই দেই নাই, কারণ এটা আপনার দায়িত্ব, আপনি পালন করবেন। আমি মনে করি ইশরাক যে জাজমেন্টটা আসছে, এটা ইশরাকের দোষ না। জাজমেন্টটা আসছে, এটা আমাদের ফ্লজ একটা জাজমেন্ট ছিল। এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো, আপিলের ডিভিশন, যেহেতু হাইকোর্টেরই রায়, নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো, তখন আপনার এই কেওটিক অবস্থাটা তৈরি হতো না। এই কেওটিক অবস্থাটা তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো। আপনি তো জানেন সরকার, আপনি সাংবাদিক, সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে, ঠিক না? নর্মালি আপিল করে, আপিল করলে এই সিচুয়েশনটা হতো না। এখানে কোনো রকম বদমতলব, কোনো পক্ষপাতিত্ব কিছু নাই। আমি অ্যাকর্ডিং টু ল সেটা আমি করতে চাই। শেখ হাসিনার দুর্দণ্ড শাসন আমলে আপনি শেখ হাসিনার উপদেষ্টাদের একজন সালমান এফ রহমান সাহেবের টেলিভিশনে বসে আপনি যেভাবে তার সমালোচনা করেছেন, মানে শুধু আপনাকে এবং নুরুল কবির ভাইকে ধরলে মানে মনে হয় যে বাংলাদেশ ওই সময় অনেক স্বাধীন ছিল। যেই কারণে আবার আলী রিয়াজ স্যার আমাকে বলছে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি। আমি বলতেছি হচ্ছে যে আপনারা যারা বলতে চাইছেন তারা কিন্তু বলতে পারছেন, মানে হয়তো আপনাদের কিছু তো মানে ক্ষতি তো হইছে, কিন্তু না খালেদ 1 মিনিট, খালেদ জি বলেন। আপনি কিন্তু এই কথা আগেও বলেছেন, আমি ক্লিয়ার করি আপনাকে। আমরা যেটুকু বলেছি তার চেয়ে 10 গুণ বেশি বলতে চেয়েছিলাম। আমরা বলতে চেয়েছিলাম শেখ হাসিনা হচ্ছে চোর, শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ পাচার করছে, তার ছেলে হচ্ছে দুর্নীতিবাজ, তার বোন হচ্ছে দুর্নীতিবাজ। আমরা বলতে চেয়েছিলাম ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে। আমরা বলতে চেয়েছিলাম এই নির্বাচনগুলো করা হচ্ছে, ভুয়া নির্বাচন করা হচ্ছে বাংলাদেশকে ভারতের কাছে বেচে দেওয়ার জন্য। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে একটা ভিনদেশীয় সংস্কৃতি কায়েম করা হচ্ছে, উদ্দেশ্য প্রণোদিত হবে। আমরা বলতে চেয়েছিলাম বাংলাদেশে যারা মুসলমান আছে, সত্যিকারে আপনার কোন রকম রাজনীতির সাথে জড়িত না, তাদেরকে জঘন্যভাবে হয়রানি করা হচ্ছে। আমরা এরকম বহু কথা বলতে পারি নাই, যেটা বলেছি সেটা শুনেছেন দেখে আপনার মনে হচ্ছে অনেক, সেটাও শেষের দিকে অনেক কমে গিয়েছিল। অনেক আপনি প্রোগ্রামটা করতেন যখন, তখন প্রথম দিক 2018 পর ক্রমে ক্রমে কমতে আমি তো 2019 পরে চলে আসছি জার্মানিতে। আমি তবে 2018 মানে আমি শুনতে পাই, প্রফেসর আসিফ নজরুল দেখেন আমার শোনাটা কিরকম, আমি শুনতে পাই যে আপনাদেরকে টেলিভিশনে নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কোন কোন টেলিভিশনে, কিন্তু আমি যেই শুনেছি যে আপনাকে নিষেধাজ্ঞা, আমি তখনই আপনাকে অনুরোধ করে 3 বার 5 বার 7 বার অনুরোধ করে আপনাকে টিভিতে নিয়ে আসে, আপনার মনে আছে নিশ্চয়ই। আপনি বরং মানে আমি শুনতাম অন্য টেলিভিশন আপনাকে নিতে পারে না, আর আমিও আপনাকে নিতে পারতাম না, আপনাকে অনুরোধ করে আপনি সময় দিতে পারতেন না। আচ্ছা বলি আমি পার্থক্যটা কোথায়। যেমন আমি সবচেয়ে বেশি যেতাম মতিউর রহমান চৌধুরী চ্যানেল আইতে। আপনি জিজ্ঞেস করে দেখেন চ্যানেল আইয়ের শাইখ সিরাজ
উনি যখন আমাকে বললো দেখি না কেন, আমি বললাম আপনারা প্রোগ্রামে ডাকেন না, দেখবো কি হবে। উনি আমাকে কি বলেছে জানেন? বলে আমাদের ঘাড়ের উপর রেখা বন্দুক চালাবেন আর আমরা ঝামেলা করবো, আমরা আপনাকে ডাকবো। মানে ডাকার অবস্থা ছিল না। আমাকে জিল্লুর বলেছে ডাকার পর কি খারাপ পরিস্থিতিকে সম্মুখীন হতে হতো। জিল্লুর বলেছে চ্যানেল আই আপনাকে আনার পর আমাকে বলতে হচ্ছে যদি আসিফ নজরুলকে আমি 3 মাস 6 মাস পর আনতে না পারি আমি প্রোগ্রাম করবো না। আমি প্রোগ্রাম করতাম বাংলা ভিশনে সবচেয়ে বেশি। খেয়াল করেন আপনি, একদিনও বাংলা ভিশনে আমাকে নিতে পারে নাই, ভয়ে কাঁপতো তারা।